নমস্কার বন্ধুরা, নিশিডাক গল্পের আড্ডায় আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের সাসপেন্স থ্রিলার গল্প নিয়ে। লেখক গৈরিক দাশগুপ্ত আমাদের টিম নিশিডাকের একজন অন্যতম সদস্য। বেশ কিছু বছর ধরে যে চর্চা করে সঙ্গীত নিয়ে এবং তার পাশাপাশি লেখালেখি তার অন্যতম ভালোবাসার জায়গা। গৈরিকের বেশ কিছু মাসের পরিশ্রমের ফসল আজকের এই সাসপেন্স থ্রিলার গল্পটি। তাই কমেন্ট করতে ভুলবে না গল্পটি কেমন লাগলো এবং কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু অবশ্যই লিখতে ভুলো না। আজকের গল্পে গল্প পাঠে রয়েছি আমি জয়দীপ এবং আমার সঙ্গে কণ্ঠশিল্পী হিসেবে রয়েছে পূজা, নীল, বর্ণালী, তথাগত, আরজা, সৌরভ, জয় সরকার এবং আকাশ। পোস্টার ডিজাইন করেছে শ্রাবর্ণ। আজকের গল্পটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চলেছি আমাদের 50,000 সদস্য সংখ্যা। তো চলো আর দেরি না করে শুরু করা যাক নিশিডাক গল্পের আড্ডায় আজকের বিশেষ নিবেদন লেখক গৈরিক দাশগুপ্তের কলমে কালমৃগয়া। জয়ন্ত তালুকদার ভবানীপুর এলাকার কাউন্সিলর। তার দাপটে সেখানে বাগে গরুতে এক ঘাটে জল খায়। দুর্দণ্ড প্রতাপ এই জয়ন্তবাবুর বিশাল সাম্রাজ্য তিনি নিজের হাতেই গড়ে তুলেছেন তিলে তিলে। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে ঢুকে পড়েন, পড়াশুনো শিখে ওঠে। ফলে বাবা মুখের উপর জানিয়ে দেন রাজনীতি করতে হলে তার হোটেলে খাওয়া যাবে না। জয়ন্তবাবুরও জেদ সেরকম। এক কথায় তিনি বাড়ি ছেড়েছিলেন, পুরোপুরি মনোনিবেশ করেছিলেন রাজনীতিতে। তারপর ধীরে ধীরে তার উত্থান শুরু হয়। পথে বাধা এসেছে অনেক অনেক বুদ্ধি খাটিয়ে, কখনো বা শক্তির সাহায্যে সেসব পার করেছেন তিনি। যখন বুঝতে পেরেছেন বিপদ আসছে, দল বদলেছেন অবিচারে। আর আজ এত সবের পর তিনি তার রাজনৈতিক জীবনের উচ্চতম শিখরে সসম্মানে প্রতিষ্ঠিত। ভবানীপুরেই বিশাল অট্টালিকার মতো বাড়ি তুলেছেন, 3-4টে কারখানার মালিকানা কিনেছেন। পার্টির সবাই তার প্রতি শ্রদ্ধা এবং ভয় দুটোই সমানভাবে পোষণ করে। ব্যক্তিগত জীবনটাও নেহাত মন্দ কাটছে না তার। জয়ন্তবাবুর স্ত্রী মারা যান বেশ কিছু বছর আগেই। একমাত্র মেয়ে পৌশালীকে তিনি নিজের হাতেই মানুষ করেছেন। কয়েক বছর আগে তার বিয়েও দিয়েছেন ঘটা করে। স্বয়ং মুখ্যমন্ত্রী এসেছিলেন তার মেয়ে জামাইকে আশীর্বাদ করতে। এর বেশি তিনি কি বা চাইতে পারেন? অবশ্য না চাইলেও পেয়েছেন। মেয়ে জামাই বিয়ের পর থেকে তার কাছেই থাকে। জামাই শুভজিৎ জয়ন্তবাবুর মতোই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছে। আপাতত পার্টির বিভিন্ন কাজে তাকে সাহায্য করছে। বিয়ের 1 বছরের মাথায় নাতনির মুখ দেখেছেন জয়ন্তবাবু। নিজেই নাম দিয়েছেন অদ্রিজা। ভারী মিষ্টি মেয়ে। সারাদিন তার হাসির শব্দেই ভরে থাকে সারা বাড়ি। দাদুর একদম ন্যাওটা সে। সকালবেলা সেই যে জয়ন্তবাবুর অফিসে গিয়ে বসে, দুপুরের আগে ওঠার নাম নেই। তবে আজকাল এই রুটিনে ছেদ পড়েছে, কারণ কিছুদিন আগে অদ্রিজাকে নার্সারি স্কুলে ভর্তি করা হয়েছে। তাই সকালটা সেখানেই ব্যস্ত থাকে অদ্রিজা। পৌশালী রোজ দুপুরে ওকে আনতে যায় বাড়ির গাড়িতেই। সেদিনটা ছিল বুধবার, দোল পূর্ণিমার পরের দিন। ড্রাইভার আসতে একটু দেরি করেছিল, তাই স্কুলে পৌঁছতে পৌশালীরও একটু দেরি হয়ে গেল। সাধারণত স্কুলের গেটের সামনে গার্ডের হাত ধরে দাঁড়িয়ে থাকে অদ্রিজা। পৌশালী গিয়ে আইডি কার্ড দেখালে তবে সে ছাড়ে। সেদিন গার্ডকে দেখতে পেলেও অদ্রিজাকে দেখতে পেল না পৌশালী। কি যেন একটা অজানা ভয়ে বুকটা ছ্যাঁত করে উঠল তার। গাড়ি থেকে নেমে সে এগিয়ে গেল স্কুলের গেটের দিকে। পৌশালীকে দেখে গার্ডটিও যেন একটু অবাকই হলো। বলল, কি ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, আমার মেয়ে অদ্রিজা। ওকে দেখছি না কেন? প্রতিদিন তো আপনার সাথে দাঁড়িয়ে থাকে। আসলে আজ আমার আসতে একটু দেরি হয়ে গেল। ম্যাডাম, আপনার মেয়েকে তো একটু আগেই নিয়ে গেল। হঠাৎ যেন পৌশালীর মাথায় বাজ পড়ল। আজ তো শুভজিতেরও পার্টি অফিসেই থাকার কথা, তাহলে অদ্রিজাকে কে নিয়ে গেল?
ওর আইডি কার্ড তো শুধু পৌশালী আর শুভজিতের কাছেই থাকে। ভয়ে পৌশালীর সমস্ত শরীর যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। নিয়ে গেল মানে? কে নিয়ে গেল? ওর বাবা? না না, তা কেন, স্যারকে তো চিনি। একটা একটা দাড়িওয়ালা লোক ম্যাডাম বলল আপনাদের বাড়িরই ড্রাইভার। আইডি কার্ডও দেখালো ম্যাডাম, তাই আমি। এভাবে আপনি যার তার হাতে বাচ্চাদের ছেড়ে দেন নাকি? আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? কিন্তু ম্যাডাম। পৌশালী তাকে কিছু না বলতে দিয়েই পা চালিয়ে স্কুলের ভেতর ঢুকে পড়ে। তার ভিতর থেকে তখন একরাশ কান্না যেন দলা পাকিয়ে উঠে আসছে, কিন্তু সে জানে তাকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। সে প্রায় দৌড়ে চলে যায় প্রিন্সিপালের অফিসের দিকে। যেতে যেতেই ফোনে ডায়াল করে বাবার নাম্বার। হ্যালো বাবা, সর্বনাশ হয়ে গেছে। অদ্রিজাকে স্কুল থেকে কেউ তুলে নিয়ে গেছে। মানে কি বলছিস তুই? কি করে সম্ভব? আইডি? জানি না বাবা, কিছু কিছু বুঝতে পারছি না। শুধু এটুকু বুঝতে পারছি আমার মেয়েটার খুব বিপদ। বাবা প্লিজ প্লিজ কিছু করো বাবা, প্লিজ কিছু একটা করো। আমি প্রিন্সিপালের কাছে যাচ্ছি আর শুভজিৎকেও ফোন করে বলছি একবার এখানে আসতে বলছি। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোরা ওদিকটা সামলা। আমি এক্ষুনি কমিশনারের সঙ্গে ফোন করে কথা বলছি। কতক্ষণ আগে তুলে নিয়ে গেছে কিছু জানিস? এক্স্যাক্টলি সময়টা জানি না, কিন্তু খুব আগে হবে না। অন্তত গার্ডের কথা শুনে তো তাই মনে হলো। যাই হোক, আমি আমি শুভজিৎকে একটা কল করি। এদিকে কিছু হলে আমি জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কেটে দিলেন জয়ন্তবাবু। কোথা থেকে যে কি হয়ে গেল। আজ সকালে মেয়েটা পিৎজা খাবার বায়না করছিল তার কাছে। তিনি কথা দিয়েছিলেন স্কুল থেকে ফিরলে আজ সবাই মিলে বাইরে খেতে যাবেন। কয়েক ঘন্টার মধ্যে যেন জীবনটা পুরোপুরি ওলট পালট হয়ে গেল। হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠলেন তিনি। এভাবে হাতে হাত রেখে বসে থাকলে চলবে না। নিজেকে আরেকবার মনে করিয়ে দিলেন জয়ন্তবাবু যে তিনি এই গোটা এলাকার কাউন্সিলর। বেশ কিছুটা ক্ষমতা তার হাতের মুঠোয়। চটজলদি ফোনটা হাতে নিয়ে রিং করলেন পুলিশের বড় কর্তা অফিসার মল্লিককে। হ্যাঁ স্যার বলুন, কি খবর? আমাদের তো একেবারে ভুলেই। মল্লিকবাবু, ওসব কথা আপাতত থাক। আপাতত আমি একটা বড় বিপদে পড়েছি, আপনার একটু সাহায্য চাই। হ্যাঁ বলুন না, এনিথিং ফর ইউ স্যার। আমার নাতনি অদ্রিজা, ওর মুখে বাতেও আপনি এসেছিলেন, মনে আছে? ও ইয়া আই রিমেম্বার, ভেরি সুইট গার্ল। হ্যাঁ, ওকে আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। হোয়াট? হ্যাঁ, স্কুলে গেছিল সকালে বাবার সাথে। ফেরার সময় কেউ নকল আইডি কার্ড দেখিয়ে ওকে কিডন্যাপ করেছে। অন্তত আমাদের সেরকমই ধারণা আছে। আমার মেয়ে জামাই দুজনেই স্কুলে আছে। দেখুন, আমরা ভীষণ টেনশনে আছি। হ্যাঁ, আপনি যদি প্লিজ ব্যাপারটা একটু। অবশ্যই আমি আমার যোগ্য অফিসারকে এই কেসটা দিচ্ছি। ও ভবানীপুর এলাকাতেই পোস্টেড। আপনি কোনো চিন্তা করবেন না, অফিসার গুহ ঠিক ব্যাপারটা সামনে নেবে। আর ওকে আমি এক্ষুনি আপনার নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি। এই কিছুক্ষণের মধ্যেই ও আপনার সাথে যোগাযোগ করে নেবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ফোনটা রেখে জয়ন্তবাবু কিছুক্ষণ চুপ করে ভাবলেন। তারপর ডাক দিলেন তার সেক্রেটারি কাজলকে। হ্যাঁ কাজল, একটা দুর্ঘটনা ঘটে গেছে। অদ্রিজাকে আজ দুপুর থেকে পাওয়া যাচ্ছে না। সে কি? হ্যাঁ, আমাদের মনে হয় এটা কিডন্যাপিংয়ের কেস। র্যানসাম কল আসতে পারে যে কোনো সময়, ঠিক আছে? এরকম কিছু বুঝলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে জানাবে। ওকে স্যার। আর হ্যাঁ, দীপন মানে আমার সেই ভাগ্নেকে মনে আছে? হ্যাঁ স্যার, উনি তো লালবাজারেই আছেন বোধহয়। হ্যাঁ, কাজ করো, ওকে কলে পুরো ব্যাপারটা জানাও আর আমাকে কল ব্যাক করতে বলো। শুধু পুলিশের ওপর কিন্তু আমার ভরসা হচ্ছে না। ওকে স্যার, আমি এক্ষুনি বলছি। কাজল বেরিয়ে যাওয়ার পর আবার ফোনটা হাতে তুলে নিলেন তিনি। মেয়ের নাম্বারটা ডায়াল করলেন। তার জানা দরকার স্কুলে কি হচ্ছে। জামাই শুভজিৎকে ভরসা করতে পারেন না তিনি। দরকার হলে তিনি নিজেই সেখানে যাবেন। পুকুরের ধারের বাড়িটাতে কাজ শেষ করে বেরোতে আজ বেশ রাত হয়ে গেল ইলার। সাধারণত 7টার মধ্যে তার রান্নাবান্নার কাজ শেষ হয়ে যায়, কিন্তু কাল আবার ওদের বাড়িতে কি সব অনুষ্ঠান আছে। আত্মীয়দের আসার কথা, তাই আজ বেশি করে রান্না করে রাখতে হলো তাকে। রুমা বৌদি অবশ্য এমনিতে খুব ভালো মানুষ। কাল বিকেলে তাকে ছুটি দিয়েছেন। আবার পরশু সকালে যেতে হবে এঁটো বাসনকোসন মেজে দিতে। তবে তাতে লাভ বই ক্ষতি কিছু হবে না তার। উপরি দুটো টাকাও হাতে আসবে।
আগের দিনের বাসি খাবার দাবারও জুটে যেতে পারে কপালে। কিন্তু আজ বেরোতে বেরোতে 8টা বেজে গেল। কয়েক পা হাঁটতেই নামল মুষলধারে বৃষ্টি। দোল পূর্ণিমার পরের দিন যে এরকম বৃষ্টি হয় তা বাপের জন্মে দেখেনি ইলা। এদিকে ওর সঙ্গে ছাতাও নেই। কিছু দূরে গিয়ে একটা চায়ের দোকান দেখে সেখানে ঢুকে পড়ল সে। অন্তত মাথাটা তো বাঁচবে। সবে নতুন দুটো বাড়িতে কাজ নিয়েছে ইলা। এখন জ্বরে পড়লে আর দেখতে হবে না। চায়ের দোকানে ঢুকে একটু বিরক্তই হলো সে। এই রাত্রির বেলাতেও বৃষ্টির মধ্যে 3টে সন্ডাগুন্ডা লোক জুটেছে এসে এখানে। একটাই বেঞ্চ, সেখানে দখল করে বসে মৌজ করে চা সিগারেট খাচ্ছে। একটু বাইরের দিকে সরেই দাঁড়ালো ইলা। না জানি কি বদমতলব আছে লোকগুলোর। দিনকাল তো আর ভালো নয়। সরে আসতেই চোখে পড়ল দোকানের উল্টো দিকে একটু দূরে একটা নীল রঙের মারুতি ভ্যান দাঁড় করানো রয়েছে। লোকগুলো বোধ হয় ওইটা দিয়ে এসেছে। এত বৃষ্টিতে তো আর গাড়ি চালানো যায় না, তাই হয়তো দাঁড়িয়েছে এখানে। অকস্মাৎ গাড়ির খোলা জালনাতে চোখ পড়তেই অবাক হয়ে গেল ইলা। ছোট্ট ছোট্ট দুটো হাত যেন বেরিয়ে আছে জালনার গা বেয়ে। কোনো বাচ্চার হাত কি? কিন্তু তা কি করে সম্ভব? গুন্ডাগুলোর সাথে একটা বাচ্চা কোথা থেকে আসবে? হঠাৎ বৃষ্টির শব্দ ছাপিয়ে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে এলো যেন। এর মধ্যে গুন্ডা লোকগুলোর মধ্যে একজনের গলা শুনতে পেল সে। ওই ওই আবার শুরু করেছে, সালা থামেও না মাইরি। মাথায় রাগ উঠে গেলে মালটাকে টপকে দেবো, বুঝলি তো জগা? আরে চুপ করে বসতো তুই, এত বাওয়াল করিস না। মরে গেলে পুরোটা কি তোর বাপ দেবে নাকি? হায় ঈশ্বর, এ কি শুনছে ইলা? এ তো কিডন্যাপিং এর মামলা। বাচ্চাটাকে পণ হিসেবে ব্যবহার করছে এরা। একবার মনে হলো পুলিশকে ফোন করলে কেমন হয়, কিন্তু তারপর কি মনে হতেই চায়ের দোকান থেকে বেরিয়ে সে হাঁটা লাগালো গাড়ির দিকে। জায়গাটা একটু অন্ধকার, দূর থেকে লোকগুলো টের পাওয়ার কথাও নয়, কিন্তু তাও সন্তর্পণে জালনার কাছে এসে উঁকি দিল ইলা। আর ঠিক তখনই যেন বিদ্যুতের ঝলক খেলে গেল তার সারা শরীরে। কিভাবে সম্ভব? না, আর এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই ইলার হাতে। লোকগুলো যে কোনো মুহূর্তে এসে পড়তে পারে। এক ঝটকায় জানলার ভিতর দিয়ে হাত গলিয়ে 3 বছরের শিশুটিকে কোলে তুলে নিল ইলা। এক হাত দিয়ে তার মুখ চেপে ধরতে যাচ্ছিল সে, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাচ্চাটি তুম শব্দও করল না। শুধু বড় বড় চোখ পেলে ইলাকে দেখতে লাগলো। মনে মনে হাসল ইলা। তারপর কোনো দিকে না তাকিয়ে ছুটতে লাগলো প্রাণপণে। কলকাতার সমস্ত জল, সমস্ত বৃষ্টি, সমস্ত যানবাহনকে অতিক্রম করে সে এক অপার্থিব দৃশ্য। ইলার মনে তখন শুধু একটাই প্রশ্ন, এও কি সম্ভব? জয়ন্তবাবুর স্টাডিটা দেখলে মনে হয় না তিনি নেতা মন্ত্রী গোছের কেউ। স্টাডির একপাশে থরে থরে সাজানো বই, প্রায় 500-600 তো হবেই। তাছাড়া আরেকদিকে একটা পুরনো আমলের ফোনোগ্রাফ। জিনিসটা খাঁটি অ্যান্টিক, দুষ্প্রাপ্য, এবং এর মূল্য আপাতত বাজারে কোটি ছাড়াবে নিশ্চয়ই। তার গা ঘেঁষে একটা সেলফে থাকে বিদেশি স্কচ, সিঙ্গেল মল্ট হুইস্কি আর চুরুটের বাক্স। ঘরের মেঝে শ্বেত পাথরের এবং দেওয়ালগুলো হালকা গোলাপি রঙে মোড়া। ঘরের প্রায় মাঝখানে জয়ন্তবাবুর স্টাডি টেবিল আর চেয়ার, দুটোই বিশুদ্ধ মেহগনি কাঠের তৈরি। শুভজিৎ তার ঘরে ঢোকার সময় খেয়াল করল ভিতর থেকে কথাবার্তার আওয়াজ শোনা যাচ্ছে। তার মানে জয়ন্তবাবু ছাড়াও আরও কেউ আছে ভেতরে। দরজায় দুবার নক করে সে ভিতরে ঢুকল। আপনি ডাকছিলেন আমায়? হ্যাঁ, কিছু কথা আছে তোমাদের দুজনের সাথে। বাঁদিকে তাকিয়ে স্ত্রী পৌশালীকে দেখতে পেল শুভজিৎ। তার মানে ওর সাথেই কথা বলছিলেন জয়ন্তবাবু। দেখো, আজকের ঘটনার পর আমাদের সবাইকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমাদের অদ্রিজাকে যখন কিডন্যাপ করেছে তখন আমরা কেউই খুব একটা সেফ নই, আর আমি চাই না পরিবারের কারুর কোনো ক্ষতি হোক। সামনে ইলেকশন আসছে, আপনার প্রচারের দায়িত্ব আমার ঘাড়ে। বাড়িতে বসে থাকলে চলবে কি করে বলুন? এই পরিস্থিতিতে আমার পরিবারের সেফটিটা আমার কাছে বেশি জরুরি এই ভোটের চেয়ে, ঠিক আছে? তাই 2-4 দিন কাজ বন্ধ থাকলে কোনো অসুবিধা হবে না। আর তাছাড়া আমার পুলিশ কমিশনারের সাথেও কথা হয়েছে, যাকে কেসটা দেওয়া হয়েছে, মানে অফিসার গুহ।
একজন দক্ষ লোক। অদ্রিজাকে আমরা ঠিক উদ্ধার করবই। ততদিন আমাদের নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বাবা, অফিসার গুহকে কিছু জানিয়েছেন? মানে অদ্রিজাকে কারা কিডন্যাপ করে নিয়ে যেতে পারে বা কে করলো, কিছু কিছু বুঝতে পেরেছেন? দেখো, ওনার বক্তব্য হচ্ছে যে বা যারা এই কাজ করেছে তারা আমার পলিটিক্যাল রাইভাল। কিন্তু যতক্ষণ না সঠিক প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ তো ওইভাবে কাউকে অ্যারেস্টও করা যায় না। কিন্তু আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকবো? সারাদিন কিছু খাইনি হয়তো, মেয়েটা ওইটুকু বাচ্চা মেয়ে কি কতটা কষ্ট পাচ্ছে বলো তো, বুঝতে পারছি না কিন্তু আমি। এত ফ্যাচ করো না তো। নিশ্চয়ই পুলিশে যা করার ওনারা করছেন। তুমি এখানে কি করতে পারি? করতে তো অনেক কিছুই পারো শুভজিৎ, কিন্তু করবেই বা কেন? তোমার তো কিছুই যায় আসে না, তাই না? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি ওর বাবা। কিন্তু তোমার দরদটা তো ঠিক বুঝলাম না। বাবা? তুমি বাবা? তোমার লজ্জা করছে না এটা বলতে? মানে পাষণ্ড কোথাকার, তুমি একটা নোংরা লোক। ছি! পৌশালী, চুপ করো, একদম চুপ। কি হচ্ছে এটা? 2 বছর আগের সেই রাতটা তোমরা ভুলে যেতে পারো, আমি ভুলে যাইনি। এটা আমার সম্মানের প্রশ্ন। আমার একটা ইমেজ আছে যেটা আমি তিলে তিলে তৈরি করেছি নিজের হাতে। তোমাদের দুজনের যা ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। প্রেসের কাছে যদি এই ঘটনার ছিটে ফোটাও পৌঁছয় না, তাহলে তোমরা দুজন তো ডুববেই, সাথে আমার পলিটিক্যাল কেরিয়ার এখানেই শেষ, খতম। তাই দুজনকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, প্রেসের কাছে একবারের জন্য যদি কেউ মুখ খুলেছ, তার জীব আমি কেটে নেব। কাউকে রেহাত করবো না, কিন্তু কাউকে না। প্রচণ্ড রাগে জয়ন্তবাবুর কপালের শিরাগুলো যেন ফুলে ওঠে। হাতের ইশারাতে মেয়ে জামাইকে বেরিয়ে যেতে বলেন তিনি। তারপর ধপ করে বসে পড়েন চেয়ারে। প্রেশারটা মাঝে মাঝেই হাতের বাইরে চলে যাচ্ছে আজকাল। এইভাবে চলতে থাকলে কোনো ডাক্তারই বাঁচাতে পারবে না তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে চুরুট ধরালেন জয়ন্তবাবু। তার মনে হচ্ছে যেন এক ধাক্কায় বয়সটা 10 বছর বেড়ে গেছে। তার এখন বিশ্রাম দরকার, অবিচ্ছেদ্য বিশ্রাম। যে গাড়িটা থেকে অদ্রিজাকে উদ্ধার করেছিল ইলা, রাত্রি 9টা নাগাদ সেই গাড়িটায় দেখা গেল আশুতোষ কলেজের সামনে। গুন্ডা মতন সেই 3টে লোকের মধ্যে একজন মাথায় হাত দিয়ে বসে আছে গাড়ির একটা দরজা খুলে, আরেকজন কাছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, আর তৃতীয়জন ফোনে কথা বলছে। তার গলার আওয়াজ মাঝে মাঝে ভেসে আসছে এদের কানে। তবে বাকি দুজন জানে ফোনটা কে করেছে আর কেন করেছে। সুধীরবাবুর কাছ থেকে তারা 1 লাখ টাকা কাজের আগেই নিয়েছে। এবার যদি মেয়েটাকে না পাওয়া যায় তাহলে প্রাণটাও যাবে। এই মাইরি বলছি স্যার, আমি বুঝতেই পারিনি এরকম একটা ব্যাপার ঘটে যাবে। মেয়েটি যে বেমালুম এরকম হাফিস হয়ে যাবে কি করে বুঝবো? তোদের ঘটে কি ভগবান একটুও বুদ্ধি দেয়নি রে? ভুল করেও দেয়নি? পই পই করে বলিনি যে মেয়েটাকে একলা ছাড়বি না? এ তো জানি স্যার, কিন্তু একটু সিগারেট খেতে নেমেছিলাম, তার বেশি কিছু না। তার মধ্যে যে দেখ শামীম, আমি এটা তোকে বলে দিলাম, ভালো করে শুনে রাখ। জগন্নাথ আর মোহনকেও বলবি, মেয়েটাকে আমার অক্ষত অবস্থায় চাই, যেখান থেকেই হোক। ও যদি কোনোভাবে পুলিশের হাতে পড়ে তাহলে কিন্তু কেউ বাঁচবি না। পুলিশ তোদের তুলে নিয়ে যাওয়ার আগে সালা আমি তোদের সবকটাকে শেষ করব। তোদের সবার বাড়িতে বউ বাচ্চা আছে তো, তাদের মুখ চেয়ে কাজটা ভালোই করে দে, তাহলে বাপের নাম বলিয়ে রেখে দেবো সবকটা। শামীম ফোনটা রেখে অকথ্য ভাষায় কয়েকটা গালাগালি দিল। তারপর ফোনটা ছুঁড়তে গিয়েও থেমে যায়। ইতিমধ্যেই যথেষ্ট লোকসান হয়েছে তার। জগন্নাথ আর মোহন এগিয়ে আসে তার দিকে। কি বললো রে মালটা? হ্যাঁ, কি আবার বলবে? বললো কাজ না হলে 3 জনকে টপকে দেবে সালা। অত সহজ নাকি? আমরা 3 জনে কি ঘাস ছিড়বো বসে? সালা যোগুটার জন্য এইসব কাণ্ড করলো। বলেছিলাম 2 মিনিট গাড়িতে বস, চাটা গাড়িতে নিয়ে আসছি, তাহলে সালা তখনই মুততে যেতে হবে। খানকির ছেলে সালা। আর আমি যখন বললাম গাড়ির কাজগুলো তুলে দিয়ে যাই, তখন তোরা দুজনে তেড়ে এলে একেবারে। বললি মেয়েটা নাকি টপকে যাবে। পাঁচুত। তোরা থামবি? এখন এসব ভেবে কি হবে? যা হওয়ার হয়ে গেছে। তাড়াতাড়ি গাড়িতে ওঠ। দরকার হলে পুরো কলকাতা চষে ফেলবো সালা। ওইটুকু একটা মেয়ে
কত দূরই বা যাবে, ঠিক পেয়ে যাব, কোথাও না কোথাও তো পাবই। চল চল চল। তিনজনেই গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল শামীম। টাকাটাও যে তার ভীষণ দরকার। নিজের মেয়েটার ভারী অসুখ, ডাক্তার বলেছে এখনই অপারেশন না করালে বাঁচবেই না। মেয়ের মুখ চেয়েই এই কাজে রাজি হয়েছে সে। এখন মাঝপথে ছেড়ে দেবে কিভাবে? চোয়াল আর মন দুটোই শক্ত করে স্টিয়ারিং চেপে ধরে সে। বাইরে মেঘ ডাকছে, আবার বোধহয় বৃষ্টি নামবে। আজকে রাতটা কেমন কাটবে তারই যেন ইঙ্গিত দিচ্ছে প্রকৃতি। বাড়িতে ঢুকে দড়াম করে দরজাটা বন্ধ করে দেয় ইলা। প্রচণ্ড ভয়ে আর উত্তেজনায় তখন সারা শরীর যেন থর থর করে কাঁপছে। বৃষ্টির জন্য বাইরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ইলার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কিছুটা অবশ্য অদ্রিজাকে কোলে নিয়ে এত দূর ছুটে আসার জন্য। মাঝখানে আবার বাড়ির কাছেই একটা দোকানে ঢুকেছিল সে। বাচ্চাটার জন্য কিছু খাবার তো কিনতে হবে। অদ্রিজা কি খায় ইলা জানে না, কিন্তু কেক চকলেট তো সব বাচ্চাই পছন্দ করে, তাই একটু বেশি করেই নিল সে। খরচ হয় হোক। তার নিজের খাবার বলতে তো দুটো সেদ্ধ ভাত আর লেবু লঙ্কা। অদ্রিজাকে তো আর সেসব খাওয়াতে পারে না ইলা। তার বিছানাতে অদ্রিজাকে শুয়ে দিল ইলা। সে ঘুমিয়ে পড়েছে এর মধ্যেই। একটা ছেঁড়া গামছা দিয়ে ওর ভিজে হাত পা মুছিয়ে দিল। ভিজে জামাটা পাল্টে ওর নিজেরই একটা ছোট হয়ে যাওয়া গেঞ্জি অদ্রিজাকে পরিয়ে দিল ম্যাক্সির মতো করে। তারপর ওর মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল ইলা। কি মিষ্টি টোল পড়েছে গালে। মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল সে। তারপর অদ্রিজার খাবারগুলো বার করে একটা বাটিতে করে নিয়ে এলো ইলা। অদ্রিজাকে ডেকে তুলতে বেশ কষ্টই করতে হলো তাকে। সারাদিনের ধকল নিতে পারছে না মেয়েটা। ঘুম যেন আঠার মতো লেগে রয়েছে তার চোখে। তবু কোনো রকমে তাকে তুলে একটা চকলেট কেক মুখের সামনে ধরতেই মুখ সরিয়ে নিল অদ্রিজা। এটা কি? এটা তো কেক মা, তুমি খাবে না? আমি এসব খাই না। আচ্ছা, কাল তোমার পছন্দের খাবার এনে দেব, আজ একটু কষ্ট করে খেয়ে নাও সোনা। না, আমি খাবো না। আমার মা কোথায়? আমার মা? মা আছে তো সোনা, এইটুকু সময় তুমি আমার কাছে থাকো, মা এক্ষুনি চলে আসবে। আমি আমার মায়ের কাছে যাবো। আমি তোমার কাছে থাকবো না, কিছুতেই থাকবো না। তুমি ভালো না, একদম ভালো না। হ্যাঁ হ্যাঁ, আমরা মায়ের কাছে যাব তো। তার আগে তুমি একটু খেয়ে নাও, আমরা কালই মায়ের কাছে যাব। বললাম তো আমি তোমার কাছে থাকবো না। তুমি একটা দুধ তুলো, মায়ের কাছে আমি যাব। আমি মায়ের কাছে যাব। এবার আর পারে না ইলা। হু হু করে কেঁদে ফেলে সে। এতক্ষণ ধরে এসে প্রচণ্ড একটা যন্ত্রণাকে বুকে চেপে রেখেছিল অদ্রিজার জন্য, কিন্তু সেটা আর বাঁধন মানে না। চোখের জল হয়ে ভাসিয়ে দেয় তার দুই গাল। অদ্রিজাও কাঁদতে কাঁদতে শুয়ে পড়ে এক পাশ ফিরে। ইলা উঠে দৌড়ে চলে যায় পাশের ঘরে। অদৃষ্টের কি কঠিন পরীক্ষা! না জানি আরো কত কষ্ট তার কপালে লিখে রেখেছেন ভগবান। কাঁদতে কাঁদতে ইলাও শুয়ে পড়ে মাটিতে। বৃষ্টির ছাটে ভেজা মাটি তার শরীরের জ্বালাকে ঠান্ডা করে ঠিকই, কিন্তু মনের জ্বালার উপশম হয় কি? স্যার, এই গাড়ির নাম্বারটা নকল। ড্যাম ইট, আমার এটা মনে হয়েছিল এত কাঁচা কাজ ওরা করবে না। ফসকে গেল। ঠকাস করে পেনটা টেবিলের উপর ছুঁড়ে ফেলে দিলেন অফিসার গুহ। ভবানীপুর থানাতে আজ সবাই ভীষণ ব্যস্ত। কাউন্সিলরের নাতনি কিডন্যাপ হয়েছে, তার উপর আবার উপর মহল থেকে স্বয়ং কমিশনার সাহেব নিজে ফোন করে এই কেসটার ব্যাপারে খোঁজ নিচ্ছেন বারবার।
গুহ খুব ভালো করেই জানেন যে এই কেসটার উপর তার ভবিষ্যৎ নির্ভর করছে। মেয়েটাকে উদ্ধার করা অত্যন্ত জরুরি। তা যে করেই হোক গাড়িটাকে ট্রেস করতেই হবে। তাহলে একটা কাজ করো তো, এই স্কুলের আশেপাশে যে কটা ট্রাফিক সিগন্যাল আছে সব কটার সিসিটিভি ফুটেজ চেক করো। কোথাও না কোথাও নিশ্চয়ই গাড়িটা ধরা পড়বে, আর সেখান থেকেই মোটামুটি আন্দাজ করতে পারবো যে ওরা কোন রুটটা নিয়েছে। ওকে স্যার। আচ্ছা, নিউজ চ্যানেলগুলোতে মেয়েটির ছবি পাঠানো হয়েছে তো? স্যার আমি নিজে চেক করেছি, সব কটাই প্রাইম টাইমে ব্রডকাস্ট করছে। গুড। দরকার পড়লে পুরো কলকাতার ফুটেজ চেক করো পাল। যেভাবেই হোক আজকে রাতের মধ্যে উই নিড সামথিং সলিড। অফিসার পাল ঘাড় নেড়ে স্যালুট করে বেরিয়ে যেতেই উঠে দাঁড়ালেন অফিসার গুহ। এই কেসটা সলভ করতে পারলে তার প্রমোশন একেবারে পাকা। অনেকদিন ধরেই ভাবছেন বাড়ির কাছেই বেহালাতে ট্রান্সফার চাইবেন। বয়সও হচ্ছে, এত হ্যাপা তার আর পোষায় না। জানলার কাছে এগিয়ে গিয়ে একটা সিগারেট ধরালেন গুহ। বাইরে মেঘ ডাকছে। বিকেল থেকেই আকাশের অবস্থা বেশ সঙ্গীন, যে কোনো সময় বৃষ্টি নামবে। মনে মনে ভাবলেন গুহ, ওরা পালিয়ে বেশি দূর যেতে পারবে না। এমনিতেই বড় গাড়ি, গলিতে ঢুকতে চাইবে না চট করে। আর তাছাড়া সব বড় রাস্তাতেই চেকিং শুরু হয়ে গেছে। বাছা ধনেরা ধরা পড়বেই। দীপন দত্ত লালবাজারের একজন দক্ষ অফিসার। পুলিশ মহলে তার বেশ ভালোই নাম ডাক। কমিশনার সাহেবও বেশ স্নেহ করেন তাকে। অল্প বয়সেই অনেক উন্নতি করেছে সে, না হলে চট করে কেউ লালবাজারে পোস্টিং পায় না। অবশ্য তার মামার সুপারিশেই প্রথম চাকরিটা পেয়েছিল সে, তাই আজ মামার ফোনটা পেয়ে ছুটে গেছে ভবানীপুর। জয়ন্তবাবু তার স্টাডিতে অপেক্ষা করছিলেন দীপনের জন্য। দীপন ঘরে ঢুকতে তাকে বসতে বললেন তিনি। অদ্রিজাকে যে কিডন্যাপ করা হয়েছে সেটা তুমি আমাকে তো আগেই জানাতে পারতে। কেসটা আমি হ্যান্ডেল করলে ভালো হতো না? দীপ, তুই বুঝতে পারছিস না, সামনে ভোট আসছে। আমি চাই না বাড়ির কোনো সদস্য সরাসরিভাবে এইসব ব্যাপারে জড়িয়ে পড়ুক। আর তাছাড়া তোকে আমি অন্যভাবে বলবো বলেই এখানে ডেকেছি। অন্যভাবে মানে? তুই তো জানিস পুলিশকে ভরসা করতে আমি পারি না, তাই ওরা ওদের মতো তদন্ত করুক। কিন্তু তুই একটু আলাদা করে ব্যাপারটা দেখ। আমি কমিশনারের সঙ্গে কথা বলে রেখেছি, তোকে কেউ কোথাও আটকাবে না। আমিও কিন্তু পুলিশেই চাকরি করি মামু। আমি সেটা জানি, কিন্তু পুলিশ হওয়ার আগেও তুই পৌশালীর দাদা, অদ্রিজার মামা, তাই তোর ওপর ভরসা করাটা আমাদের সকলের পক্ষেই সোজা। আর এই গুন্ডাগুলোকে পুলিশ ধরলেও এদের পেছনের লোকটা টিকিটিও ছুঁতে পারবে না এরা, কিন্তু তুই সেটা পারবি, এটা আমার বিশ্বাস। আমি চেষ্টা করব, কথা দিচ্ছি অদ্রিজাকে আমি ঠিকই ঘরে ফিরিয়ে আনব, কিন্তু বাকি কাজটা কতটা হবে সেটা আমি কথা দিতে পারছি না। বেশ, তুই যতটুকু পারিস ততটুকু কর। অন্তত আমার নাতনিটাকে সুস্থ শরীরে ফিরিয়ে নিয়ে আয় প্লিজ। ঘর থেকে বেরোনোর সময় দীপনের দেখা হলো পৌশালীর সাথে। সে পোর্টিকোতে দীপনের গাড়ির সামনে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। বলল, দাদা ভাই, আমার মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয় প্লিজ, যে করে হোক ফিরিয়ে নিয়ে আয়। ওকে ছাড়া কিন্তু আমি বাঁচবো না দাদা ভাই। তোর বিশ্বাস আছে তো আমার উপর? তাহলে চিন্তা না করে একটু ধৈর্য রাখ। মামুকেও কথা দিয়েছি, তোকেও কথা দিলাম। অদ্রিজাকে আমি তার মায়ের কাছে ঠিক ফিরিয়ে দেব, বিশ্বাস রাখ। দীপন গাড়িতে উঠে স্টার্ট দেয়। তার চলে যাওয়ার রাস্তাটার দিকে তাকিয়ে কিছুক্ষণ বাইরেই দাঁড়িয়ে থাকে পৌশালী। দৃষ্টি হারিয়ে যায় সুদূরের দিকে। চোখে শুধু একরা শূন্যতা। বাইরে তখন মেঘ ডাকার আওয়াজ আরও স্পষ্ট হয়েছে। মাঝে মাঝে বিদ্যুৎও চমকাচ্ছে। প্রকৃতি জানান দিচ্ছে এক ভয়ঙ্কর দুর্যোগের। চেয়ারে বসে বসেই একটু তন্দ্রা এসে গেছিল অফিসার গুহর। মাঝে মাঝে নিজের উপরে হাসি পায় তার। একসময় কতদিন পর পর রাত জেগে ডিউটি করেছেন তার ইয়ত্তা নেই। আর
একদিন রাত জাগলেই পেটের সমস্যা, মাথা ব্যথা সব চেপে ধরে। অফিসার বরাটের ডাকে ঘুম ভাঙল তার। বরাট তার অধর্তন অফিসার, পাল তাকেই নিউজ চ্যানেলের দায়িত্ব দিয়েছিলেন। স্যার আসবো? এসো, বলো কি খবর? স্যার একটা অদ্ভুত খবর আছে। একটু আগে একটা নিউজ চ্যানেল থেকে একটা ফোন এসেছিল। ওই মেয়েটিকে একজন দোকানি ভদ্রলোক দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন। হ্যাঁ? কোথায়, কখন? গুন্ডাগুলো কি এখনো ওখানেই আছে? এইখানেই তো গন্ডগোল স্যার। মেয়েটাকে তিনি দেখেছেন আর একটি মেয়ের সাথে। এই মেয়েটি দোকানের পাশের বস্তিতেই থাকে, নাম ইলা মণ্ডল। দোকানে এসেছিল চকলেট, কেক এসব কিনতে। কোলে ওই বাচ্চা মেয়েটিও ছিল। দোকানদারের সন্দেহ হয়। পরে খবর দেখতে গিয়ে টিভিতে মেয়েটির ছবি দেখে তিনি ফোন করেন। এই নতুন মেয়েটি আবার কোথা থেকে উদয় হলো? এই কি যেন নামটা বললে? স্যার ইলা মণ্ডল। কালীঘাট এলাকার একটা বস্তিতেই থাকে। রাইট, গাড়ি বার করো কুইক। যেই হোক না কেন মেয়েটা যদি সেখানে থেকে থাকে তাহলে ওকে উদ্ধার করাটা আমাদের ডিউটি। গুন্ডাগুলোকে না হয় পরে দেখব। বরাট অফিসার গুহকে স্যালুট করে বেরিয়ে যেতেই গুহ ফোনটা তুলে নিলেন। এখনই একটা জরুরি কল করা দরকার, অপোজিশন পার্টির সুধীর বাবুকে। এবার মনে হয় প্রমোশনটা পাকা হয়ে গেল। শামীম ড্রাইভ করছে এক নাগাড়ে। ক্রমাগত ক্লাচ করে করে তার হাঁটুর অবস্থা বড়ই সঙ্গীন, কিন্তু তবুও দাঁতে দাঁত চেপে সে স্টিয়ারিং ধরে আছে। যেভাবেই হোক আজ রাতের মধ্যে মেয়েটাকে খুঁজতেই হবে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। চোখ সরিয়ে দেখল সুধীর বাবুর ফোন। গাড়িটাকে রাস্তার এক পাশে সাইড করে সে ফোনটা কানে চেপে ধরল। হ্যালো, কোথায় তোরা? কালীঘাটের কাছাকাছি আছি। এদিকটা খুঁজে দেখছি একবার। সাবাস, খবর আছে যে মেয়েটা কালীঘাটেরই একটা বস্তিতে আছে, অন্য একটা মেয়ের সাথে। দেখ, তোকে মেয়েটার নাম আর ঠিকানাটা মেসেজ করেছি, দেখে নে। ঠিক আছে দাদা, মেয়েটাকে তুলেই আমি সোজা সেফ হাউস আসছি। এবার আর বাচ্চা ধন পাল্লাতে পারবে না। আর শোন, পুলিশ কিন্তু আশেপাশেই আছে। হ্যাঁ, তোরা তার আগে মেয়েটার কাছে পৌঁছে গিয়ে ওকে তুলে নে। আর বড় মেয়েটাকেও ছাড়বি না, মাগিটার খুঁড়ি উড়িয়ে রেখে দিবি। শামীম ফোনটা রেখে অ্যাক্সিলারেটরে চাপ দেয়। তারা কালীঘাটের কাছেই আছে, তবু জায়গাটা খুঁজে বার করতে সময় লাগবে। যে করেই হোক পুলিশ আসার আগে কাজ খতম করে ওখান থেকে বেরোতেই হবে। ইলা সবে খেতে বসেছিল। হঠাৎ একটা অচেনা গলা শুনে চমকে পিছনে তাকায় সে। আসলে একা থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গেছে তার, মনেই ছিল না বাড়িতে অদ্রিজা রয়েছে। আপন মনেই হাসল সে। অদ্রিজা কখন যেন ঘুম থেকে উঠে তার পিছনে এসে দাঁড়িয়েছে। সে অদ্রিজার হাত ধরে তাকে নিজের কোলে বসায়। অদ্রিজার তার ছোট ছোট আঙুলগুলো দিয়ে ইলার থালাটার দিকে দেখায়, বলে, আমার দাও, আমি খাবো ওটা। কিন্তু এটা তো ঝাল, তুমি এটা খেতে পারবে না। তোমার জন্য চকলেট রাখা আছে, কেক রাখা আছে, তুমি বরং ওগুলো খাও। না, আমি ওটাই খাবো। আচ্ছা ঠিক আছে, কাঁদে না, দাঁড়াও, আমি তোমাকে আলাদা করে মেখে দিচ্ছি। নিজের থালা থেকেই একটু আলু সিদ্ধ, অল্প ভাত আর একটা লেবু মেখে অদ্রিজার মুখের সামনে ধরল ইলা। তাকে দুবার বলতে হয় না, নিমিষের মধ্যে গ্রাসটা শেষ করে সে যে আরও খাবে সেটার আকার ইঙ্গিত বুঝিয়ে দেয়। ইলা পরম আনন্দে অল্প করে গ্রাস তুলে দেয় তার মুখে। মাঝে মাঝে নিজেও অল্প খায়। কিছুক্ষণের জন্য যেন পুরো পৃথিবীটা তার কাছে মিথ্যে মনে হয়। শুধু এই মুহূর্তগুলো ভীষণ স্পষ্ট। অনাবিল আনন্দে ভরে ওঠে তার দুই চোখ, গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা জল। অদ্রিজা সেটা খেয়াল করে। একি, তুমি কাঁদছো কেন? মা বলেতে ব্রেভ গার্লরা কখনো কাঁদে না। ব্রেভ মানে? এ মা, তুমি ব্রেভ মানেও জানো না? ব্রেভ মানে সাহসী। কিন্তু আমি তো তোমার মতো সাহসী নই। কথাটা শেষ করার আগেই দরজায় ভীষণ জোরে একটা ধাক্কা। প্রচণ্ড আতঙ্কে সিঁটিয়ে যায় ইলা। অদ্রিজাও প্রথমে হতভম্ব হয়ে যায়, তারপর কেঁদে ফেলে। তার কান্নার আওয়াজ পেয়েই বাইরে থেকে আরো দুটো গলা শোনা যায়। এই মাগি, সালা বেরিয়ে আয় বলছি, ভালোই, না হলে কিন্তু মেয়েটা তো বাঁচবেই না, তুইও সালা বাঁচবি না। দুজনকে এই বাড়ির তলায় পুঁতে রেখে দেবো।
ওরা এমনি বেরোবে না সালা, ভাঙ দেখি দরজাটা। আবার ভয়ঙ্কর জোরে দুটো ধাক্কা আছড়ে পড়ে ইলার ঘরের টিনের দরজাটার উপর। দরজাটা খুব বেশিক্ষণ এই আঘাত সইতে পারবে বলে মনে হয় না, যে কোনো মুহূর্তে ওটার সদ্গতি হবে। ইলা চটকা ভেঙে লাফিয়ে উঠে পড়ে, হাতের কাছে যা পায়ে জামা কাপড় গুছিয়ে নেয় প্রচণ্ড ক্ষিপ্রতায়। আলমারি খুলে নিয়ে নেয় বাঁচিয়ে রাখা অল্প কিছু টাকা। ওদিকে দরজা তখন প্রায় ভেঙে পড়ার উপক্রম। ইলা বাঘিনীর ক্ষিপ্রতায় একের পর এক জিনিস গুছিয়ে সবে অদ্রিজাকে কোলে তুলেছে, আর তখনই হুড়মুড় করে দরজাটা ভেঙে পড়ে। একসাথে ঘরে ঢুকে আসে তিনটে নেকড়ে, শামীম, জগন্নাথ আর মোহন। কিন্তু ঘর ততক্ষণে ফাঁকা। শামীম তন্ন তন্ন করে খুঁজেও ওদের চিহ্ন মাত্র পায় না, শুধু দেখে একটা থালাতে আধ খাওয়া ভাত মাখা অবস্থায় পড়ে রয়েছে। মাগিটা আবার চোখে ধরে দিল, আবার পালিয়ে গেল। কিন্তু কিন্তু পালালো পালালো কোথা দিয়ে পালালো? দেখ দেখ, পেছনের দিক দিয়ে নিশ্চয়ই কোনো দরজা আছে, না হলে হাওয়ায় তো উবে যেতে পারে না। যতক্ষণে ওরা তিনজন পিছনের কলঘরের পাশের দরজাটা খুঁজে পেল, ততক্ষণে ইলা অদ্রিজাকে কোলে নিয়ে পিঠে একটা কালো ব্যাগ নিয়ে এগিয়ে গেছে বেশ কিছু দূর। পিছনে ফিরে দেখতেও চায় না সে, কারণ সে জানে তিনটে হিংস্র পশু এত সহজে হাল ছেড়ে দেবে না। পিছনের গলি দিয়ে ছুটতে ছুটতে ইলা বুঝতে পারে এই রাস্তা দিয়ে বেশিক্ষণ সে দৌড়তে পারবে না। কালীঘাটের বেশ কিছু চোরা গলি আছে, যার বিশেষ কিছু নমুনা দেখা যায় উত্তর কলকাতার বিভিন্ন অঞ্চলে। গলিগুলো অনেক ভিতরে রাস্তাকে এড়িয়ে বড় রাস্তায় নিয়ে গিয়ে ফেললেও এতে একজনের বেশি পাশাপাশি কোনোভাবেই হাঁটতে পারে না। আর বৃষ্টি হলে এই সব রাস্তা দিয়ে চলাফেরা করা কার্যত অসম্ভব। বাইরে বেরিয়েই মেঘের গম্ভীর হাঁকডাক শুনতে পেয়েছিল ইলা, তাই চোরাগলি দিয়ে হাঁটার চেয়ে তার মনে হলো বড় রাস্তা দিয়ে গেলে বেশি ভালো হয়। কিছু দূর এগিয়ে এসে বুঝতে পারে বড় রাস্তার কাছাকাছি পৌঁছে গেছে। গাড়ি ঘোড়ার আওয়াজ বেশ স্পষ্টই কানে আসে তার। সেই শব্দ লক্ষ্য করে এগিয়ে যায় ইলা। অদ্রিজা তাকে শক্ত করে জাপটে ধরে আছে তখন। হঠাৎ জোরালো একটা আলোয় চোখ ধাঁধিয়ে যায় তার। এক হাত দিয়ে চোখ আড়াল করে ইলা, কিন্তু আর কিছু বুঝে ওঠার আগেই সাইরেনের শব্দ কানে আসে তার। সর্বনাশ, এই যে পুলিশের গাড়ি! এক বিপদ থেকে কোনো রকমে পালিয়ে এই আরেক ভয়াবহ পরিণতির সামনে এসে দাঁড়িয়েছে সে। ওদিকে অফিসার গুহ গাড়ির সামনের সিট থেকে দেখতে পেয়েছেন ইলাকে এবং তার কোলে অদ্রিজাকে। তিনি পিস্তল বার করে ইলার দিকে উঁচিয়ে ধরেন। একদম নড়বে না, একদম নড়বে না ওখান থেকে, চুপ করে দাঁড়িয়ে থাকো। এক চুল নড়লে কিন্তু আমি গুলি করতে বাধ্য হব। তাকে আর কথা শেষ করতে হলো না, তার আগেই আকাশ বাতাস কাঁপিয়ে একটা গুলির শব্দ চুরমার করে ভেঙে দিল নিস্তব্ধতাকে। গুহ হতভম্ব হয়ে গেলেন, তিনি তো গুলি করেননি। তাহলে? ওদিকে শামীমের চোখে তখন শিকার ধরার মত্ত নেশা। তার হাতে উঠে আসা বন্দুক থেকে তখনও ধোঁয়া বেরোচ্ছে। আর ইলা, সে ততক্ষণে ঢুকে পড়েছে আরেকটা চোরা গলিতে। কিন্তু না, এবার আর দৌড়তে পারছে না, কারণ তার বাঁ পায়ের হাঁটুর পাশ থেকে নেমে আসছে উষ্ণ তরল রক্তের ধারা। চুইয়ে চুইয়ে পড়ে ভিজিয়ে দিচ্ছে তার শাড়ি। এদিকে শামীম আর অফিসার গুহর মধ্যে একটা চোখাচোখি হয়। শামীমের দিকে বন্দুক তাক করে ট্রিগার টিপে দেন গুহ, কিন্তু ইচ্ছে করেই হোক বা অন্য কোনো অজানা কারণে তার অব্যর্থ নিশানা আজ ব্যর্থ হয়। শামীমের ডান কাঁধ ঘেঁষে বেরিয়ে যায় বুলেটটা। সে পুলিশের গাড়ির দিকে লক্ষ্য করে আরও দুটো গুলি ছোড়ে, সেগুলো বনেটে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। এর মধ্যেই জগন্নাথ আর মোহন ইলার পিছনে ছুটতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই অন্ধকারে মিশে যায় তিনটে ছায়ামূর্তি। গুহ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে পড়েন। চলো, মেন রাস্তা ধরে মেয়েটির প্যারারেলি গাড়িটা চালাও। কখনো না কখনো তো মেন রাস্তায় উঠতেই হবে ওকে। কিন্তু স্যার, গুন্ডাগুলো? অফিসার কে, তুমি না আমি? চুপচাপ যেটা বলছি করো। পুলিশের গাড়িটার সাইরেনের শব্দ দূরে মিলিয়ে যেতেই আবার অসীম নিস্তব্ধতা নেমে এলো গলির মুখে, আর তাকে টেক্কা দিয়ে নামল ঝমঝমিয়ে বৃষ্টি। এদিকে ইলা তখন প্রায় অর্ধমৃত, যন্ত্রণায় সমস্ত শরীর যেন অবশ হয়ে যাচ্ছে তার। বৃষ্টির ফলে গলিতে ক্রমাগত জল বেরিয়ে যাচ্ছে, ঠিকমতো হাঁটতেও পারছে না ইলা। আর কোনো উপায়ান্তর না দেখে সে ফোন খুলে একটা নাম্বার ডায়াল করল। একমাত্র তার দাদাবাবুই পারেন তাকে বাঁচাতে। বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে দাদাবাবু তার পাশে দাঁড়িয়েছেন। কালীঘাটের এই ঘরটাও তার দাদাবাবুই ব্যবস্থা করে দিয়েছিলেন। আজ এই বিপদের সময় আর কাকেই বা ডাকবে সে? শামীম প্রথমে গলির ভেতর ঢুকে একটু ভ্যাবা চ্যাকা খেয়ে যায়,
সে গ্রামের ছেলে, সেখানে এরকম গলি কখনো দেখেনি। এমনিতেই কলকাতার এত আঁকাবাঁকা রাস্তা দেখেই তার মাথা গুলিয়ে যায়, ঠিকমতো সব নামও মনে রাখতে পারে না। আর এখন যেখানে ওরা তিনজন দাঁড়িয়ে আছে সেটা ঘুটঘুটে অন্ধকার একটা মরণকূপের মতো, যেন গিলে ফেলতে চাইছে তাদের। আরে ভাবার কি আছে, টর্চটা বার কর, মোবাইলে টর্চটা জ্বাল। দাঁড়া 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 দাঁড়া, চুপ কর, একটু চুপ কর। কিছু শুনতে পাচ্ছিস? না, একদম না। আলো জ্বললেই মাগিটা বুঝে যাবে আমরা ওর পিছনেই আছি। কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস না? ভালো করে শোন, কান পেতে শোন। ওইটার পিছু পিছু এগোতে হবে। বাইরে থেকে পুলিশ পিছু নিয়েছে ওদের, মেন রাস্তায় উঠতে পারবে না, এদিকেই ফিরে আসতে হবে। তবে একবার হাতে পেলে। বাকি কথা অসম্পূর্ণ রেখেই হাঁটা লাগায় স্বামী। হাঁটু সমান জল ঠেলে এগিয়ে যায় চোরা গলির অন্ধকার ভেদ করে। তার দৃষ্টি যেন এখন নেকড়ের চেয়েও তীক্ষ্ণ। বাকি দুজনও তার পিছন পিছন হাঁটা লাগায়। ইলা এবার হতাশ হয়ে একটা বাড়ির শ্যাওলা মাখা দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে। তার শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। ক্রমাগত রক্তক্ষরণের ফলে সারা শরীর অবশ হয়ে আসছে। অদ্রিজাকে কোলে ধরে রাখতেও বেশ কষ্ট হচ্ছে তার। তবুও শক্ত করে ঝাপটে জড়িয়ে ধরে আছে ইলা। অদ্রিজার গায়ে যেন আঁচড়টিও না লাগে, এটাই তার এখন একমাত্র চিন্তা। দাদাবাবুকে সে ফোন করেছে ঠিকই, কিন্তু তার আগেই যদি অন্য কোনো একটা দলের হাতে পড়ে তাহলে তাকে ক্ষুধার্ত শকুনের মতোই ছিঁড়ে খাবে এরা। ইলা এটা ভালো করেই জানে। হঠাৎ অদ্রিজা কিসের যেন শব্দ পেয়ে খুব জোরে কেঁদে ওঠে। তার মুখে হাত চাপা দিয়ে পিছনে ঘুরতেই কাঠ হয়ে যায় ইলা। তিনটে ছায়ামূর্তি কখন যেন তার পিছনে এসে দাঁড়িয়েছে। এতক্ষণে বুঝতে পারে ইলা কেন কোনো টর্চের আলো দেখতে পায়নি সে। অদ্রিজার কান্নাকে লক্ষ্য করে শয়তানগুলো এগিয়েছে চুপি চুপি। ওরাও ভালো করেই জানে ইলা আর যাই হোক মেন রাস্তায় উঠতে পারবে না। শেষবারের মতো অদ্রিজাকে একবার ভালো করে দেখে নিয়ে বুকে জড়িয়ে ধরে ইলা। তার চোখ বন্ধ হয়ে যায় মৃত্যুর অন্তিম হাতছানির ভয়। আর ঠিক তখনই একটা গুলির আওয়াজে চমকে যায়। তার ঠিক পরেই একটা চাপা গোগানির শব্দ। ধীরে ধীরে নিজের ক্ষতস্থানটা অনুভব করার চেষ্টা করল ইলা। কই, বুকে বা মাথায় তো কোনো ব্যথা হচ্ছে না তার। তাহলে তাহলে কি সে একেবারেই মৃত? কিন্তু তা কি করে হয়? অদ্রিজা এখনো তার কোলে। অবাক হয়ে চোখ খোলে ইলা। আর তখন ইলার চোখে পড়ে তার ঠিক পায়ের সামনে পড়ে আছে একটা রক্তমাখা লাশ, শামীমের। তার বুকে গুলির দাগ, সেখান থেকে রক্ত বেরিয়ে সবেগে মিশে যাচ্ছে বৃষ্টির জমা জলের সঙ্গে। অন্য দুটো গুন্ডাও কোথাও দেখতে পায় না ইলা। মনে মনে ব্যাপারটা ঠাউর করার চেষ্টা করে সে। গুলি যদি শামীমের গায়ে লেগে থাকে তাহলে গুলিটা করল কে? বন্দুক তো শামীমের হাতেই ছিল। তখনই একটা গম্ভীর কিন্তু মোলায়েম গলার ডাক তার কানে এসে পৌঁছয়। এই ডাক সে খুব ভালো করেই চেনে, তার দাদাবাবু দীপন চ্যাটার্জি। কিন্তু পিছনে ঘুরে আবারও একটা ভয়ের ঠান্ডা স্রোত তার শিরদাঁড়া বেয়ে নেমে যায়। দীপন তার দিকেই তাক করে আছে পুলিশের পিস্তলটা। দাদাবাবু, দাদাবাবু, আমি ইলা। আপনি আপনি ওটা কি করছেন? জানি ইলা, কিন্তু তোমার কোলে যে বাচ্চাটা তোমাকে জড়িয়ে ধরে আছে সে আমার ভাগ্নি। দাদাবাবু, ইলা, আমি তোমাকে কোনো রকম কেসে জড়াবো না। পুলিশ তোমাকে কিচ্ছু করবে না, আমি কথা দিলাম। কিন্তু আপাতত অদ্রিজাকে আমার কাছে দাও প্লিজ। না না না, কখনো না, কিছুতেই না। বোকামি করো না ইলা, এতক্ষণ যথেষ্ট সাহস দেখিয়েছো তুমি, কিন্তু এবার অদ্রিজাকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিতেই হবে তোমাকে। পৌশালীকে আমি কথা দিয়েছি ইলা। মা? কে ওর মা? দিদিমণি? দিদিমণি ওর মা? ওরা শয়তান, ওরা সবাই শয়তান। অদ্রিজা ওখানে থাকবে না, ও আমার কাছে থাকবে, ওর আসল মায়ের কাছে থাকবে। ও ইলা অদ্রিজাকে বুকের সাথে ঝাপটে নেয় আরেকবার। পৃথিবীর কোনো শক্তি যেন তার কাছ থেকে অদ্রিজাকে কেড়ে নিতে পারবে না। তার চোখে মুখে ভয়ঙ্কর হিংস্রতা মুহূর্তের মধ্যে যেন একটা বিশাল বাঘিনীতে পরিণত করেছে ইলাকে। তার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে যায় দীপন। এ কোন নীলাকে দেখছে সে? একে তো সে চেনে না। রোজ যে মেয়েটি তার বাড়ির কাজ গুছিয়ে দিয়ে যায়, তার জন্য টিফিন করে দেয়, সে বাড়ি ফিরলে যাতে চায়ের জন্য অপেক্ষা করতে না হয় তাই আগে থেকে ফ্লাক্সে চা বানিয়ে রেখে যায়, এই মেয়ে সেই মেয়ের ছায়া মাত্র নয়। দীপন বলল, কি আবল তাবল বকছো তুমি? আপনি কিচ্ছু জানেন না, কিচ্ছু না।
একটা রাতের মধ্যে আমার জীবনটা কিভাবে ছাড়খাড় করে দিয়েছিল এরা জানেন? কাদের কথা বলছো তুমি? তালুকদার সাহেব, জয়ন্ত তালুকদার। মামু, তুমি চেনো ওনাকে? হাড়ে হাড়ে চিনি। হাহ, শুধু তাকেই বা দোষ দিই কেন? আপনার জামাই বাবু ওই শুভজিৎ, উনি যে কতটা নীচ নোংরা একটা লোক তা আপনি চিন্তাও করতে পারবেন না। শুভজিৎ? সে তো বেশ কয়েক বছর আগে আমি জয়ন্তবাবুর বাড়িতে কাজ করতাম। ওখানে অনেক চাকর বাকরদের মধ্যে আমিও একজন ছিলাম। বেশ কেটে যাচ্ছিল জীবনটা জানেন। রোজ মন দিয়ে কাজ করতাম, তার পরিবর্তে দুবেলা পেট ভরে ভাত পেতাম, আর রাতে মাথা গোজার জন্য একটা ঠাই। কিন্তু ওই যে মেয়েদের ভাগ্যে যে সুখ হয় না দাদাবাবু। একদিন রাতে আমি খাবার টেবিল পরিষ্কার করে সবে নিজের খাবারটা নিতে হলঘরের দিকে থেকে রান্নাঘরে যাচ্ছি, আর তখনই ওই জানোয়ারটা আমাকে চেপে ধরলো। দিদিমণির বর, আপনার জামাইবাবু, চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল তার ঘরে। সেদিন দিদিমণি বাইরে ছিলেন। তারপর সারা রাত চললো আমার ওপরে জান্তব অত্যাচার। এখনো সেসব কথা মনে পড়লে গা শিউরে ওঠে আমার। মাঝরাতে যখন নিজের ঘরে ফিরে এলাম, তখন আমার সালোয়ার রক্ত ভেসে যাচ্ছে, সারা গায়ে আঁচড় কামড়ের দাগ। পরের দিন থেকে ধুম জ্বর এলো। কাউকে কিছু জানাতে পারলাম না, ছুটি নিয়ে দেশের বাড়ি চলে গেলাম। ইলা, ইলা, আমি এসব কিছুই, জামাইবাবু যে এতটা নিচে নামতে পারেন আমি ভাবতেও পারি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখনো তো আসল গল্পটাই বলিনি। আমি তো গ্রামের মেয়ে, ভয়ে কাউকে কিছু বলতে পারলাম না, তাই আবার পেটের দায়ে ফিরে এলাম। আর জানেন তখন জানোয়ারটা আমাকে কি বলে শাসিয়েছিল? আমি যদি কাউকে কিছু জানাই তাহলে খুন করে দেবে। কিন্তু বড় সাহেব একদিন জেনে গেলেন, ততদিনে আমার পেটে বাচ্চা এসে গেছে। আর জানেন দিদিমণি কি বলেছিলেন? পেটেই শেষ করে দিতে বাচ্চাটাকে। কিন্তু বড় সাহেব রাজি হলেন না, বললেন তার চেনা হাসপাতালে ডেলিভারি করিয়ে দেবেন। তখন মনে হয়েছিল বড় সাহেব খুব ভালো মানুষ, আর ডেলিভারির পর বুঝলাম তার আসল রূপটা কি। আমার চোখের সামনে থেকে আমার কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিল। হ্যাঁ, আমাকে বলছে আমার সন্তান নাকি তাদের পরিবারের সম্পত্তি। আমাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে বের করে দিল, আর তার সাথে শাসালো আমি যদি বাইরে কাউকে কিছু বলি তাহলে আগে বাচ্চাটাকে মারবে আর তারপরে আমাকে। কিন্তু বিশ্বাস করুন দাদাবাবু, আমার নিজের প্রাণের কোনো মায়া ছিল না। আমি তো এতদিন চুপ করেছিলাম শুধুমাত্র আমার সন্তানের মুখ চেয়ে। খবর পেতাম ও বাড়ি থেকে, তার নাম রাখা হয়েছে অদ্রিজা। ছবি দেখতাম মাঝে মাঝে, আমার পরিচিত একজন কাজের মেয়ে আমাকে ছবি পাঠাতো। আমার নিজের পেটের মেয়েটা এক নিমেষে অন্যের হয়ে গেল দাদাবাবু। আমার জীবনটা তছনছ হয়ে গেল। দীপন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, কি বলবে বুঝে উঠতে পারে না। অবশ্য এরপর আর কি বা বলার থাকতে পারে। সেও তো ওই পরিবারের নোংরা রক্ত শরীরে বই নিয়ে ঘুরছে। হঠাৎ যেন নিজের উপর কেমন ঘেন্না হতে থাকে, তার গাটা গুলিয়ে ওঠে। কিছুক্ষণের নিস্তব্ধতা নেমে আসে কালীঘাটের সেই চোরা গলির মুখে। বৃষ্টি এখন প্রায় ধরে এসেছে, একটা হালকা ঠান্ডা হাওয়া এসে ধাক্কা দিচ্ছে গায়ে। হঠাৎ অনেকগুলো ভারী বুটের শব্দে মুখর হয়ে ওঠে গলিটা। নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায় এক লহমায়। পুলিশ, ওরা গাড়ি থেকে নেমে হেঁটে সার্চ করছে। আবার ভয়ে সেঁটিয়ে যায় ইলা। বিপদ কি কোনোদিন শেষ হবে না? হায় ভগবান, একার কত লড়াই করবে সে। কিছুক্ষণ পুলিশের পায়ের আওয়াজ, সাইরেনের শব্দ, আর শেষে একটা গুলির আওয়াজ। তারপর সব চুপ। আবার দুর্ভেদ্য নিস্তব্ধতা নেমে আসে গলির মুখে। কলকাতা আপন খেয়ালে দাঁড়িয়ে থাকে একটা ভয়ঙ্কর রাতের স্মৃতি নিয়ে। অনেকগুলো মানুষ, লক্ষ্য একটা শিশু, যার পরিচয়পত্র হলো সে একটা পণ্য মাত্র। সবাই এক রাতের জন্য যেন হারিয়ে ফেলেছে নিজের মনুষ্যত্ব, পরিণত হয়েছে হিংস্র পশুতে।
অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়ে দার্জিলিং এসেছে দীপন। অফিসে বলেছে নিছক ঘুরতে যাওয়া, কিন্তু শুধু তাই নয়, এখানে কিছু কাজও আছে তার। এনজেপি পৌঁছে একটা ট্যাক্সি ভাড়া করে দীপন। একটা ছোট্ট কাগজে লেখা অ্যাড্রেস ড্রাইভারের হাতে তুলে দিয়ে নিশ্চিন্তে সিটে গা এলিয়ে দেয়। বাঁদিকে সবুজ পাহাড়ের ঢাল, ডান দিকে সুগভীর খাত। দৃশ্যপট পাল্টে যাচ্ছে মাঝে মাঝে, আর তার সাথে সাথে দীপনেরও উত্তেজনা বাড়ছে। প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করার পর দার্জিলিংয়ের একটা স্বল্প পরিচিত এলাকাতে এসে গাড়িটা থামালো ড্রাইভার। গাড়ি থেকে নেমে একটু এগিয়ে দীপনের চোখে পড়ল একটা ছোট্ট দোতলা বাড়ি, তার সামনে একটা ছোট্ট সাইকেল রাখা। বাচ্চাদের সাইকেল। সামনের গেটটা ঠেলে ভিতরে গিয়ে দরজার সামনে দাঁড়ায় দীপন। দরজায় নেমপ্লেটটা চোখে পড়ে তার, মিস দত্তগুপ্ত। একটু হেসে বেল বাজায় দীপন। খানিকক্ষণ বাদে 5 বছরের একটা ছোট্ট মেয়ে এসে দরজা খোলে, আর তারপরেই চিৎকার করে ওঠে আনন্দে। তার ডাক শুনে ভিতর থেকে বেরিয়ে আসেন আরেক ভদ্রমহিলা। বোধহয় ইনিই মিস দত্তগুপ্ত। ভদ্রমহিলা একগাল হেসে দীপনকে উদ্দেশ্য করে বলেন, আসুন দাদাবাবু। एक रोज यूं ही ख्याल आया, आज समंदर से मुलाकात की जाए। इस रोजमर्रा की दुनिया से दूर सुकून लिए कुछ उसकी सुने और कुछ अपनी कही जाए। शाम के वक्त जब मैं पहुंचा तो सूरज ढलान पर था और समंदर मेरी ही तरह अपने अंदर तूफान लिए खामोश गहरे सन्नाटों के बीच सूरज को खुद में समेट रहा था, जैसे मेरी उम्मीदों को मैं। इतने में कुछ लहरों ने मेरे कदमों से गुफ्तगू की और कहा, जैसे जिंदगी खुशी और गम के बीच बहती है, ये लहरें भी इसी तरह आती जाती रहती हैं। और कुछ कोशिश कर रही थी चांद को छूने की, पर छू नहीं पा रही थी। गौर से देखा उन लहरों को, चांद को छूने के लिए कितनी बेताब हैं। वो चांद कोई और नहीं, वो चांद मेरे ख्वाब हैं। और ये समंदर मैं ही तो हूं जो अंदर सैलाब लिए शांत हूं, पर डरता हूं कब तक ये तूफान रुकेगा, और क्या होगा तब जब समंदर के सब्र का बांध